লামিন ইয়ামাল যেদিন থেকে বার্সেলোনার হয়ে খেলা শুরু করেছে তার খেলার স্টাইল দেখে আমাদের একটা জিনিস নিশ্চিতভাবে মনে হয়েছে যে বার্সেলোনার জার্সি গায়ে আরেকজন খেলোয়াড় আসছেন যে কিনা নিশ্চিতভাবে ব্যালন দেওয়ার অবশ্যই জিতবেন, যিনি কিনা নিশ্চিতভাবে বিশ্বের সেরা খেলোয়াড় একদিন হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গত 2-2.5 বছরে আমাদের কাছে যে জিনিসটা মনে হয়েছে দ্যাট হি ইজ মোর অফ আ ক্রিয়েটার। হি ইজ অ্যান অসাম প্লেয়ার, অসাম উইঙ্গার, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বাট আমরা যদি তাকে ক্লাসিফাই করি তাহলে আমাদের কাছে মনে হবে দ্যাট হি ইজ মোর অফ আ ক্রিয়েটার দ্যান আ গোল স্কোরার। অন্যান্য অনেক খেলোয়াড় রয়েছেন যারা কিনা বিভিন্ন ধরনের এভলিউশনের মাধ্যমে এখন গোল স্কোরিং উইঙ্গারে পরিণত হয়েছেন। আমরা যদি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি, আমরা যদি মোহাম্মদ সালার কথা বলি, তারা কিন্তু ইনিশিয়ালি গোল স্কোরিং উইঙ্গার যারা কিনা গোল করার ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। গোল করানোর ক্ষেত্রে তাদের মনোযোগটা কম্প্যারেটিভলি সেকেন্ডারি থাকে। কিন্তু লামিন ইয়ামালের খেলার স্টাইল দেখে আমরা যে জিনিসটা বুঝেছিলাম সেটা হলো গিয়ে হি ইজ ইনিশিয়ালি দ্যাট কাইন্ড অফ আ উইঙ্গার হু লাইকস টু ক্রিয়েট ফার্স্ট রাদার দ্যান স্কোরিং। তাই বলে যে তিনি গোল স্কোরিং এর ক্ষেত্রে একেবারে দুর্বল সেটা কিন্তু নন। তাকে যদি অপটিমাম সিচুয়েশনে খেলানো হয়, তাকে যদি অপটিমাম পরিস্থিতিতে খেলানো হয়, তাকে যদি এমন কিছু খেলোয়াড়দের সঙ্গে খেলানো হয় যে খেলোয়াড়েরা তাকে গোল স্কোরিং পজিশনে বেশি বেশি যেতে সাহায্য করবেন, তাহলে হি ক্যান এক্সপ্লোড অ্যাজ আ গোল স্কোরিং উইঙ্গার, যেটা কিনা আমরা গত সিজনের শেষ থেকে হালকা হালকা দেখা শুরু করেছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছে এই 18 বছর বয়সে এসে লামিন ইয়ামাল আস্তে আস্তে ওই ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে উনি একই সঙ্গে ক্রিয়েটার এবং স্কোরার সমান তালে হতে পারেন। সবচেয়ে ভালো দেখলাম আজকের এই ম্যাচে ভিয়ারিয়ালের এগেনস্টে লামিন ইয়ামাল তার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক করেছেন। অফকোর্স ফার্স্ট অফ মেনি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উনি ভবিষ্যতে আরও অনেক 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 হ্যাট্রিক করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের এই হ্যাট্রিকটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে নাও লামিন ইয়ামাল ক্যান বি আ রিলায়েবল গোল স্কোরার অ্যাজ ওয়েল। শুধু হান্সি ফ্লিককে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাকে এমন সিচুয়েশনে খেলাতে হবে, এমন ট্যাকটিক্সে লামিন ইয়ামালকে খেলাতে হবে যাতে তিনি বেশি বেশি গোল স্কোরিং সিচুয়েশনে যেতে পারেন। তাকে যেন মিডফিল্ডে অত বেশি সময় কাটাতে না হয়। তিনি যদি মিডফিল্ডে বেশি সময় কাটান, উনি যদি বেশি নিচে নেমে আসেন, তাহলে তাকে দীর্ঘ সময় বল ক্যারি করে উপরে উঠে যেতে হবে। তাহলে তাকে গোল থেকে যদি উনি বেশি দূরে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই গোলমুখ পর্যন্ত যেতে তার অনেক বেশি সময় লাগবে। অত বেশি সময় লাগার অর্থ হলো গিয়ে বেশি প্রতিপক্ষের সাথে তার এনকাউন্টার হবে। আর যত বেশি প্রতিপক্ষের সঙ্গে তার এনকাউন্টার হবে, এটার অর্থ হলো তার গোল স্কোরিং এর সম্ভাবনা তত বেশি কমে আসবে, যেটা কিনা আমরা এতদিন ধরে দেখে আসছিলাম। কিন্তু ভিয়ারিয়ালের এগেনস্টে আমরা সেই জিনিসটা দেখলাম না। অ্যান্ড মজার ব্যাপার হলো ভিয়ারিয়ালের এগেনস্টে একাদশে কিন্তু বার্সেলোনার সেরা সেরা অনেক খেলোয়াড়ই কিন্তু ছিলেন না। পেদ্রি ছিলেন না, রবার্ট লেভানডস্কি ছিলেন না, শুরু থেকে ছিলেন না আর কি। কিন্তু শুরুতে বার্সেলোনা মোটামুটি একটা ডিসফাংশনাল একাদশ নিয়েই কিন্তু নেমেছিল। কিন্তু মজার ব্যাপার হলো ওই ডিসফাংশনাল একাদশেরই কিছু কিছু খেলোয়াড় লামিন ইয়ামালকে এমন দুর্দান্তভাবে ওরকম গোল স্কোরিং পজিশনে থাকতে সাহায্য করছিলেন যাতে লামিন ইয়ামাল অসাধারণভাবে গোলগুলো করতে সক্ষম হয়েছে। আমরা যদি এই ম্যাচে বার্সেলোনার একাদশ দেখি তাহলে আমরা কমপ্লিটলি একটা নন এক্সিস্টেন্ট মিডফিল্ড দেখবো। 4-3-3 ফরমেশনে শুধুমাত্র মার্ক বার্নালি একজন প্রপার মিডফিল্ডার ছিলেন, যিনি কিনা মাত্র কয়েকদিন আগে থেকে ইনজুরি থেকে এসেছেন। এবং মার্ক বার্নালের সামনে যে দুজন ছিলেন তারা কিন্তু ট্রেডিশনালি সেন্ট্রাল মিডফিল্ডার নন। তাদের মধ্যে দুজনই নাম্বার 10 বেসিক্যালি। ফার্মিন লোপেজ সম্বন্ধে আপনারা সবাই জানেন, আমি এর আগেও ফার্মিন লোপেজকে নিয়ে একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছিলাম দ্যাট হি ইজ আ ভেরি মিনিমালিস্টিক ফুটবলার, যিনি কিনা বক্স ক্রাশ করতে অনেক বেশি পছন্দ করেন এবং একদম মিনিমালিস্টিক 1-2 টাচে ম্যাক্সিমাম ড্যামেজ করতে পছন্দ করেন, ডি বক্সে ক্রাশ করে গোল করে আসতে পছন্দ করেন। সেম ক্যান বি সেড উইথ দানি অলমো অ্যাজ ওয়েল। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি সেটা হলো গিয়ে দানি অলমোর আবার পাসিং এবং কম্বিনেশন ফার্মিন লোপেজের থেকে ভালো হয়, বাট মোটা দাগে দুজনই নাম্বার 10। এখন এই ম্যাচে মূলত ওই একজনই তাহলে বলা যেতে পারে যে বার্সেলোনার মিডফিল্ড সামলাতে পারার ক্ষমতা রাখেন, অন্তত কাগজে কলমে আমরা এই জিনিসটাই জানতাম। সো এই ম্যাচে যে বার্সেলোনা মিডফিল্ড অত বেশি কন্ট্রোল করবে সেটা এক্সপেক্ট আমরা করিনি। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই ডিসফাংশনাল মিডফিল্ডই টেকনিক্যালি লামিন ইয়ামালকে ওই সাহায্যটা করলেন যাতে লামিন ইয়ামাল গোল স্কোরিং সিচুয়েশনে থাকতে পারেন। দ্যাট ইজ কমপ্লিটলি সারপ্রাইজিং টু সে দ্য লিস্ট। যেই ফার্মিন লোপেজকে আমরা একদম মিনিমালিস্ট ফুটবলার বলতে পছন্দ করতাম, যাকে দেখে মনে হতো যে না উনি অত বেশি পাসিং টাসিং করতে পছন্দ করেন না, তিনি ডিরেক্টলি একটা দুটা শটেই ম্যাক্সিমাম ড্যামেজ করতে পছন্দ করেন, গোল করতে পছন্দ করেন, সেই ফার্মিন লোপেজকেই দেখলাম যে তার পাসিং কতটা অসাধারণ হয়েছে। আপনারা প্রথম গোলের দিকেই তাকান। প্রথম গোলে আমরা কি দেখলাম? যে বার্সেলোনার মিডফিল্ড এ ধরনের একটা জোন থেকে বল উদ্ধার করলো এবং সেখান থেকে ফার্মিন লোপেজ বলটা কালেক্ট করে অন রাশিং লামিন ইয়ামালের দিকে এমনভাবে একটা পাস দিলেন যে পাসটা নিয়ে উনি অসাধারণভাবে ফার্স্ট গোলটা করলেন। এই দেখেন ফার্মিন লোপেজের এই ধরনের জায়গাগুলো থেকে মুভমেন্টের কারণেই কিন্তু লামিন ইয়ামাল ফার্স্ট গোলটার ক্ষেত্রে
অত বেশি গোলের কাছাকাছি যেতে পেরেছিলেন। অর্থাৎ আমি একটু আগে যে জিনিসটা বললাম যে লামিন ইয়ামালের গোল স্কোরিং আউটপুটটাকে আপনি যদি বেশি বেশি পেতে চান তাহলে তাকে গোলের কাছাকাছি রাখতে হবে। ফার্মিন লোপেজ ফার্স্ট গোলের ক্ষেত্রে সেই জিনিসটাই কিন্তু করেছেন। এখান থেকে একটা পাস দিয়েছিলেন বিকজ উনি স্পট করেছিলেন যে লামিন ইয়ামাল গোল বরাবর ঢুকে যাচ্ছেন, এবং এই গোলের মাধ্যমে আমরা আরও একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারলাম যে ট্রানজিশনাল সিচুয়েশনে ফার্মিন লোপেজের পাসিং কতটা ভালো হয়েছে গত কয়েক মাসে। সেকেন্ড গোলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো গিয়ে একইভাবে ফার্মিন লোপেজ লামিন ইয়ামালকে এই ধরনের সিচুয়েশনে 1 ভার্সেস 1 খেলার জন্য জায়গা করে দিলেন। লামিন ইয়ামাল ইজ সাচ আ ফ্যান্টাস্টিক ফুটবলার যিনি কিনা 1 ভার্সেস 1 সিচুয়েশনে বা এমনকি 2 ভার্সেস 1 বা 3 ভার্সেস 1 সিচুয়েশনে যে কোনো ডিফেন্সকে ডিস্ট্রয় করে বক্সের মধ্যে ডিরেক্টলি ঢুকে যেতে পারেন। সো ফার্মিন লোপেজের এইসব জায়গাতে মুভমেন্টের কারণে লামিন ইয়ামাল এই সাইড লাইনে 1 ভার্সেস 1 সিচুয়েশনে তার অপোনেন্টকে ডিস্ট্রয় করে ডি বক্সে ঢুকে গেলেন এবং অনেকটা আরিয়ান রবেনের মতো বাম পায়ের দুর্দান্ত শটে বক্সের এই কোণা থেকে গোল করলেন। এখানেও কিন্তু আমরা ওই একই জিনিসটাই লক্ষ্য করলাম যে ফার্মিন লোপেজের মুভমেন্ট এই সকল জোনগুলোতে লামিন ইয়ামালকে সামনে গিয়ে এই সকল জোনগুলো অকুপাই করতে সাহায্য করলো এবং আলটিমেটলি এই সকল জোন থেকেই লামিন ইয়ামাল কিন্তু গোল করলেন। অ্যান্ড থার্ড গোলে তো পেদ্রি ছিলেন, অলমোর জায়গায় পেদ্রিকে নামানো হয়েছিল। অ্যান্ড পেদ্রি নামলে যে বার্সেলোনার মিডফিল্ড কতটা দুর্দান্ত হয়ে যায় এটা নিয়ে আশা করি নতুন করে বলার কোনো কিছু নেই। আজকেও আমরা সেই জিনিসটাই দেখলাম যে পেদ্রি আসার কারণে এবং ফেরান টরেসের জায়গায় লেভানডস্কি নামার কারণে বার্সেলোনার হোল্ড আপ গেম এতটাই দুর্দান্ত হলো যে লেভানডস্কি নেমে আসলেন এবং এ সকল জোন থেকে লামিন ইয়ামালের রানটা স্পট করলেন পেদ্রি এবং এখান থেকে একটা পাস দিয়ে লামিন ইয়ামালকে সরাসরি বক্সে ঢুকে যেতে সাহায্য করলেন এবং বাকি কাজটা লামিন ইয়ামাল গোল করার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিলেন যে তাকে যদি ডিরেক্টলি এই সকল হাফ স্পেসের মধ্যেও রোমিং করার এবং হাফ স্পেসের মধ্যে ডিরেক্টলি বক্সে ঢুকে যাওয়ার লাইসেন্সটা দেওয়া হয়, পিছন থেকে যদি তাকে সেরকম পাস দেওয়া হয়, তাকে যদি এখান থেকে একা একাই বল ক্যারিং করার দায়িত্ব না দেওয়া হয় এবং প্রতিপক্ষের ডিফেন্সের পেছনের জায়গাগুলোকে যদি এক্সপ্লয়েট করতে বলা হয় এভাবে থার্ড গোলের মতো, তাহলে তিনি কীরকম দুর্ধর্ষ গোল স্কোরিং উইঙ্গার হতে পারেন সেই জিনিসটা কিন্তু আমরা আজকে দেখলাম। এবং ফলাফল কি হলো? ফলাফল হলো এই দুর্দান্ত মুভমেন্টের কারণে বার্সেলোনার মিডফিল্ডের এই অসাধারণ আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লামিন ইয়ামাল গোল স্কোরিং সিচুয়েশনে চলে গিয়েছিলেন বারবার, এই দুর্দান্ত আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই লামিন ইয়ামাল তার ক্যারিয়ারের ফার্স্ট হ্যাট্রিক কিন্তু পেলেন। আমার কাছে মনে হয় কোচ হান্সি ফ্লিক আজকে মোটামুটি একটা ব্লু প্রিন্ট পেয়ে গিয়েছেন যে লামিন ইয়ামাল দ্য গোল স্কোরারকে যদি আমরা প্রতি ম্যাচে ম্যাচে পেতে চাই তাহলে তাকে কিভাবে খেলানো উচিত। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন লামিন ইয়ামালের এই দুর্দান্ত হ্যাট্রিক সম্বন্ধে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।